বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এই আদেশ দেন। এদিন সকাল ৬টা ৪৫ তাকে আদালতে আনা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। এদিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত। তারও ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। মঙ্গলবার রাতে শহীদুল হককে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এছাড়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকাল ৬টা ৪৫ আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান ৮ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার কাফির বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। সোমবার বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফিকে আটক করে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে এই অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, স্থগিতকৃত কিন্তু জমা দেওয়া হয়নি এমন অস্ত্র জব্দ এবং অবৈধ অস্ত্র উদ্ধার সহ এর কারবারি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে গণ আন্দোলনে রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র যাদের হাতে দেখা গেছে অবৈধ অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে গুলি বর্ষণ করেছেন এবং অস্ত্র মামলায় আসামিদের ধরা হবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ আনসার ও বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র্যাব। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা। এদিকে রাজধানী সহ বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাঁচের টুকরো বিক্রি এবং স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার সিআইডি মিডিয়া বিভাগ জানায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশি অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতের আশ্রয় নেয় বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রির অভিযোগ উঠেছে। স্থায়ী কর্মচারীর পরিবর্তে বহিরাগত ভাড়াটে শ্রমিক দিয়ে চলছে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের কাজ। একদিনের স্বাক্ষরে পুরো মাসের হাজিরা হওয়ায় রেলওয়ে নিয়োগপ্রাপ্ত এসব কর্মচারীরা বাড়িতে বসে নিচ্ছে বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা। রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালনের অভিযোগ উঠেছে এসব দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। রেলের শহর হিসেবে পরিচিত ৪ লাইনের জংশন খ্যাত দিনাজপুরের পার্বতীপুর বাংলাদেশ রেলের বিভিন্ন দপ্তরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী পথ দপ্তর। সৈয়দপুর থেকে বিরামপুর পর্যন্ত ডুয়েল গেজ লাইনের রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে ১২টি দলে বিভক্ত হয়ে কাজ করেন এ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। আর এসব দলকে রেলের ভাষায় বলা হয় গ্যাং। প্রতিটি গ্যাংয়ের একজন চাবিওয়ালা ও ৯ জন ওয়েম্যানকে নিয়ন্ত্রণ করেন গ্যাং লিডার বা মিস্ত্রি।
ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী দপ্তরের অধীনে পার্বতীপুরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। একদিনের স্বাক্ষরেই পুরো মাসের হাজিরা হওয়ায় দিনের পর দিন বাড়িতে বসে সরকারি সকল সুবিধা ভোগ করছেন রেলওয়ের নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা। আর চাকরির বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্তৃপক্ষের নাকের ডগায় তাদের হয়ে কাজ করছেন বহিরাগত ভাড়াটে শ্রমিকরা। চাকরি করে উনি চাকরি করলে আপনি ওনার পরিবর্তে কেন? হ্যাঁ, পরিবর্তে করি। উনি এখন আমি যখন কাজ করি তখন কাজ করতে পারেন না, তো এই জন্য বদলি আমাকে দিতেছে। বদলি শ্রমিক দিয়ে কাজ করানো একাধিক রেল কর্মচারীর কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি কর্তৃপক্ষ অবগত বলে জানান তারা। আমাদের ভালোভাবে ডিউটি করারই কথা, আমি করি আর আমার হাজবেন্ড করুক আর যাই করুক। এটা কি আপনার স্যার বলছে? আর ওরা বলে না, কিন্তু ওনারা জানে তো। বহিরাগত ভাড়াটে শ্রমিকের বিষয়টি অবগত থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি এই কর্মকর্তা। পরিবর্তন লোক আছে সেটা জানে, উনিও আসে আর এটা হচ্ছে নিয়ম কতটুকু আছে এটাও সঠিক জানে না। যেহেতু আমি মহিলাকে পাচ্ছি, তার পরিবর্তন লোকও পাচ্ছি, সেহেতু ব্যবস্থা নেওয়ার কি আছে। এদিকে ঘটনা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলের ঊর্ধ্বতন এ কর্মকর্তা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যার পর জেলাতে খাদ্য সংকট, শিশু খাদ্য এবং ওষুধ সরবরাহের অভাব দেখা দিয়েছে। বেড়িবাঁধের কারণে পানি নামতে পারছে না বলেই এই জলাবদ্ধতা মনে করছে জেলার মানুষ। প্রতিনিধি ইশফাক আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। গেল কয়েকদিন আগে নোয়াখালীতে টানা বর্ষণে জেলার ৯টি উপজেলা এবং ৮টি পৌরসভার ২১ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতা দূরীকরণে ধানশালেক ইউনিয়নে অতি দ্রুত বেড়িবাঁধ কেটে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী এবং সেই সাথে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সরকার যদি আমাদের দিকে একটু সহযোগিতা করে, পানিগুলো নামার ব্যবস্থা করে, যদি পানি অতি দ্রুত নেমে যায় আমরা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো। জোরালো আবেদন সরকারের কাছে, অতি দ্রুত আমরা পানি থেকে বাঁচতে পারি। ত্রাণ দেওয়ার পাশাপাশি পানি নিষ্কাশনে দ্রুত খাল খননের দাবি বন্যার্তদের। এরই সাথে বেড়িবাঁধ কেটে দেওয়ারও জোর দাবি জানান তারা। সবকিছু ভাঙি নিয়ে গেছে, মুই চলে গেছে, খেতে মুইয়ের গড়ের মুই নামি গেছে, শুধু খাটগিন ডুবি গেছে, আলমারির সাইড ত্যাগ ডুবি গেছে, আমরা কিছু বাঁচাইতে পারি না। আল্লাহ তাআলা আর এরকম উত্তর দেওয়ালাই গদুয়ার ঠিক করেন। বেড়িবাঁধের কারণে বন্যা এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে দ্রুত বন্যা নিরসনে প্রশাসন কাজ করবে বলে জানান এই কর্মকর্তা। নোয়াখালী শহরকে রক্ষার জন্য বাঁধ, সেই বাঁধটা আমরা চিন্তা করি কাটা যায় কিনা, সেটা কাটতে গেলে আমরা দেখলাম সেখানে আবার অন্যরকম সমস্যা সৃষ্টি হবে, সেটা আমরা কাটতেও পারতেছি না। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং পানীয় বোর্ডে আমরা ছোট ছোট ড্রেন করে দিচ্ছি, পানিগুলো দ্রুত সরে যায়। এই পানিগুলো দ্রুত সরে যাওয়ার জন্য অন্য যে বিকল্প সেটা আমরা করেছি। এবং যারা জলাবদ্ধতা হয়েছে, মানুষ কষ্টে আছে, আমাদের নিরীহ মানুষ, তাদেরকে আমরা ইউএনওদের সাথে কথা বলেছি। এরকম একেবারে দরিদ্র যারা মানুষ আছে, তাদের খাবারের সমস্যা, তাদেরকে কিভাবে সাহায্য করা, ইউএনওকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। খাল খনন করলে জলাবদ্ধতা দূর হয়ে দ্রুতই জনজীবনে স্বস্তি নেমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি। রংপুরের পীরগাছায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দলটির উপজেলা কার্যালয়ের সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬ বছর অনেক শাসন, শোষণ আর নিপীড়নের শিকার জামায়াতে ইসলামী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানান। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের যে কোনো বিপদ আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় জামায়াত উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমির আব্দুল মোতালিব হোসেন সহ প্রেসক্লাব পীরগাছার আহ্বায়ক শাহ কামাল ফারুক লাবু, সাংবাদিকবৃন্দ।
ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহেশপুর উপজেলা বিএনপির আয়োজনে শহরের অডিটোরিয়ামে মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সে সময় পৌর বিএনপি সভাপতি আমিরুল ইসলাম খান চুনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়া উপজেলা ও পৌর বিএনপির সকল নেতাকর্মীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদল পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে 2 সহোদর খুন হয়েছে। মঙ্গলবার উপজেলার জাফরনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রবাসী রেজাউল করিমের স্ত্রীর সাথে স্থানীয় এক নির্মাণ শ্রমিকের সম্পর্কের জের ধরে দীর্ঘদিন পরিবারে কলহ চলে আসছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রবাস থেকে এসে এখানে রামদা নিয়ে এসেছে, এর বউকে কোবাচ্ছে। পার্শ্ববর্তী গাজীপুরের রিসোর্ট থেকে অবৈধভাবে আটক রাখা একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে কোনো রকম লাইসেন্স ছাড়াই সল্ট ওয়াটার প্রকৃতির কুমিরটি আটক রাখা হয়েছিল রিসোর্টটিতে। মঙ্গলবার গাজীপুরের একটি রিসোর্টে অবৈধভাবে আটকে রাখা কুমিরটি উদ্ধারে অভিযান চালানো শুরু করে বন বিভাগ। পরে প্রায় 2 ঘন্টার অভিযানে একটি আবদ্ধ পানির হাউসের ভিতরে ঢুকে উদ্ধার করেন দলের সদস্যরা। উদ্ধার কাজে অংশগ্রহণ করা সদস্যরা বলেন, বিপন্ন প্রজাতির এই কুমিরটি শুধুমাত্র সুন্দরবনে 180 থেকে 200টি রয়েছে। এর বাহিরে প্রকৃতিতে এই প্রজাতির কুমির আর নেই। অপরদিকে উদ্ধার অভিযানের সময় রিসোর্ট কর্তৃপক্ষ কুমিরটি উদ্ধার না করতে নানাভাবে তদবির করেছেন বলে জানান বন বিভাগ। আমরা সবাই একযোগে আমরা এই উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করি এবং সফলভাবে আমরা কুমিরটিকে ক্যাপচার করে পারি। এখন আমরা সাফারি পার্কে নিয়ে যাচ্ছি। মাদারীপুরে মানব পাচার চক্রের সক্রিয় সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী অর্ধশত পরিবার। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। ব্যানার ফেস্টুন হাতে এ সময় বক্তারা মানব পাচার চক্রের সক্রিয় সদস্যদের বিচার দাবি করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্বজনরা। পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীদের পরিবার। এ সময় প্রশাসনের মাধ্যমে আটক যুবকদের মুক্তি ও দালালদের কঠোর শাস্তি দাবি করেন তারা। এ ব্যাপারে আইনগত সহযোগিতার আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা। বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ও সিলেট 5 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হারিস চৌধুরীর 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে এই দোয়া মাহফিল সম্পন্ন হয়। আবু বক্কর সিদ্দিকীর পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল পূর্ণ আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সালথার মাঝারদিয়া ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার স্থানীয় কাকদি বাজারে বিএনপি স্থায়ী কয়েক শতাধিক নেতাকর্মী একটি প্রতিবাদ মিছিল বের করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্যরা।
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে 1,60,00,000 টাকা মূল্যের 4টি বলকেট নৌকা ও 2,95,000 টাকার বালু জব্দ করে 11 জনকে আটক করা হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। উপজেলার পিয়াইন ও সারি গোয়াইন নদীর তীরবর্তী বাংলাবাজার, মুখতোলা, নাইন্দার হাওর, নয়াগাঙ্গের পাড় ও বালির হাওর এলাকায় বসবাসকারী মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন। দিনে ও রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। এমন খবরে মঙ্গলবার টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ সাইদুর রহমান। অভিযান শেষে সহকারী ভূমি কমিশনার সাইদুর রহমান বলেন, বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যেসব নৌকা আমরা পেয়েছি সেসব নৌকাকে বেশ কিছু নৌকা ইতিমধ্যে এই এলাকা ছেড়ে চলে গিয়েছে এবং আমরা এই পর্যন্ত 4টা নৌকা, বালকেট নৌকা যারা অবৈধভাবে বালু উত্তোলনের কাজে নিয়োজিত, 4টা নৌকা থেকে আমরা মোট 13 জনকে আটক করেছি। বালুমহলের বাইরে আছে এবং যে বালুমহলগুলোর ইজারা এখনো দেওয়া হয়নি সেখান থেকে যদি কোনো ধরনের বালু উত্তোলন হয় এবং এখানে পাথর কোয়ারি এখনো বন্ধ আছে, এই ধরনের পরিবেশ বিরোধী যদি কোনো কার্যক্রম চলে সেটি এবছর আমরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি এবং অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মজুতের অপরাধে মেহেরপুরের বামনপাড়ার একটি দোকান থেকে ৭৯,০০০ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এই জরিমানা আদায় করেন। অভিযান সূত্রে জানা গেছে, ওই দোকানের বিরুদ্ধে সরকার নির্ধারিত অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ ছিল। একই অভিযানে শহরের নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। মেহেরপুরের গাংনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাবেদ মাসুদ মিল্টন। মঙ্গলবার গাংনী পৌর শহরে অবস্থিত তার নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় গাংনী উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও মাই টিভির উপজেলা প্রতিনিধি মাসুদ রানা সহ বিভিন্ন টিভি চ্যানেল পত্রিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন। চাঁদপুরে জলাবদ্ধতার শিকার পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভা উপজেলা গুপটি ও দক্ষিণ ইউনিয়নে 5 শতাধিক পরিবারের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা আব্দুর রহিম সহ অন্যান্যরা। খাদ্য সহায়তা বিতরণ শেষে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, শুধু বন্যা, প্লাবন বা অন্য কোনো দুর্যোগে নয়, সবসময় মানবিক কাজে এভাবে জামায়াত ইসলামী সাধারণ মানুষের পাশে থাকবে। গাজীপুরের বাঘের বাজার ট্রান্সকম বেভারেজ লিমিটেড কারখানা শ্রমিকদের 20 দফা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। শ্রমিকরা বলেন, কোম্পানিতে পণ্য পরিবহনের নামে সেসকল ট্রান্সপোর্ট মালিক বা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা কোটি কোটি টাকা লুটপাট করছে, তাদের চাকরিচ্যুত করার দাবি জানান। পাশাপাশি ইন্ডিয়ান ম্যানেজমেন্ট কর্মরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করার দাবি জানান। শ্রমিকরা আরও বলেন, ট্রান্সকম গ্রুপ এর প্রতিনিধি এসে দাবিগুলো মেনে নিয়ে ভবিষ্যতের দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান ইমন, শেখ জিহাদুল ইসলাম সহ অন্যান্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন। বরিশালের গুঠিয়ার ঐতিহ্যময় বায়তুল আমান নামে মসজিদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ শান্টু দীর্ঘ অর্ধযুগ পরে তার এলাকা উজিপুর বানারীপাড়ায় যান।
তার সাথে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল। ঢাকা থেকে সড়ক পথে তার এলাকায় আসায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে বিভিন্ন তোরণ, গাড়িবহর ও ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন। এ সময় তিনি বরিশাল, উজিরপুর ও বানারীপাড়ায় বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে পাশাপাশি আহতদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। এখন এখানে আমার এলাকায় যে কজন মারা গেছে তাদের বাড়িতে নিশ্চয়ই যাব এবং তাদেরকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। সহযোগিতা আল্লাহ করে ভাই, আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও অনেকে। এক বার্তায় বিবিসি জানায়, টাইগার অধিনায়ক শান্তর কথা বলে তাকে এবং তার দলকে অভিনন্দন জানান ডক্টর ইউনূস। পাশাপাশি দেশে ফিরলে সংবর্ধনা দেওয়ার কথাও জানান তিনি। এদিকে টাইগারদের অভিনন্দন জানাতে গিয়ে এক ভিডিও বার্তায় যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, দেশের ক্রান্তি লগ্নে আগস্ট বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ এই জয় মানুষের মনে স্বস্তি সঞ্চার করবে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালসদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।